সাথী যখন সিঁড়ি থেকে পড়ে যাচ্ছিল তখনই বাণী গিয়ে সাথীকে বাঁচিয়ে নেয়। তখনই অনিরুদ্ধ সেখানে আসলে সাথী বলে, বাণী একটা কথা বলছি মাথায় রেখো, আমি তোমাকে এবারে বউ হিসেবে মেনে নিইনি তাতে কি হয়েছে, কিন্তু আজকে তোমাদের কাল রাত, কেউ কারোর মুখ দেখা যাবে না, তাই বলছি আজকের রাতটা তোমরা কেউ কারোর মুখটা দেখো না, আমার এই কথাটি শুনো। তারপরেই দেখা যায় বাণী ঘোমটা দিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৌলি কান্নায় ভেঙে পড়লে তখন নয়নতারা বলে, চিন্তা করো না দিদিভাই, আমি আছি তো, আমি কিছুতেই তোমাকে হেরে যেতে দিব না, আমি ওই ঈশানীকে দিয়েই বাণীকে এই বাড়ি থেকে বের করে দেব, অনিরুদ্ধ জীবন থেকে বের করে দেব। আমাকে চেনে না বাণী, আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। তখন মৌলি বলে, হ্যাঁ হ্যাঁ গ্র্যান্ডমম, ও জানে না যে ও কার লেজে পা দিয়েছে, ওকে তো ছবল দিতেই হবে, এই জন্য ওকে প্রস্তুত হতে হবে। আমি কিছুতেই মেনে নেব না, আমি কিছুতেই ছেড়ে দেব না। ও আমার কাছ থেকে আমার অনিরুদ্ধকে কেড়ে নিচ্ছে, আমি ওর কাছ থেকে ওর সব কিছু কেড়ে নেব, আমি ওই বাণীকে ছাড়বো না। ও ভালো মনে করে এ বাড়িতে আশ্রয় নিয়ে ও পিছে আমারই ছবল দিল, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ওকে আমার কাছে আসতেই হবে, আমি ওকে উচিত শিক্ষা দিয়ে দেবো। ও আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে না, ওর কাছ থেকে ওর মেয়েকে আমি কেড়ে নেব, তখন দেখবে ও ভালোবাসার মানুষটি হারানোর যন্ত্রণা কতটুকু। এরপরে অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধ তানিয়ার কাছে এসে বলে, প্রিন্সেস অনেক রাত হয়ে গেছে, তোমাকে তো ঘুমাতে হবে। ও তখনই দেখা যায় যে বাণী এসে বলে, হ্যাঁ মামাম এখন ঘুমিয়ে পড়ো, এখন আর জেগে থাকা লাগবে না। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, তানিয়ার ওষুধ আছে না, সেটা খেতে হবে না। এরপরে দেখা যায় যে তানিয়া বলে, না না আমি ওষুধ খাবো না বাবা, তুমি বিশ্বাস করো ওষুধটা খুব তিতা, আমি ওষুধটা খেতে চাই না। তখনই বাণী বলে, আমি মাথা থেকে সব কিছু বের হয়ে গেছে যে তানিয়ার ওষুধ আছে, আসলে আজকে যে ঝামেলার মধ্যে পড়েছিলাম তো এই জন্য আমার কোনো কিছুতে আর কান নেই, আমি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না। তখনই অনিরুদ্ধ বলে, প্রিন্সেসের মা খবর রাখছে না তাতে কি হয়েছে, কিন্তু প্রিন্সেসের বাবা তো খবর রাখছে, এখন থেকে প্রিন্সেসের বাবাই সব খবর রাখবে। আচ্ছা আচ্ছা প্রিন্সেস, তুমি তো ঘুমাতে চাও না, তো ওষুধ খেতে চাও না। তখনই দেখা যায় তানিয়া বলে, না 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 বাবা আমি ঘুমাবো, কিন্তু ওষুধটা খাবো না, তুমি আমাকে গল্প শুনে ঘুম পাড়াবে। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, হ্যাঁ তাহলে তাই। তখনই তানিয়া বলে, জানো বাবা, মাও প্রতি রাতে আমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়ায়, তাহলে আজকে আমি বাবার কাছ থেকে গল্প শুনে ঘুমাবো। তখনই অনিরুদ্ধ গল্প বলতে বলতে তানিয়ার ওষুধ খাইয়ে দেয়। এটা দেখে বাণী খুব খুশি হয়ে বলে যে, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি মামামকে অনেক কেয়ার করতে পারেন, আপনি ঠিকমতো ওষুধও খাইয়ে দিতে পারলেন। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে, হ্যাঁ আমার প্রিন্সেসকে আমি এটুকু করব না, তা কি হয়, আমার প্রিন্সেসের জন্য আমি সব কিছু করতে পারি। তখনই দেখা যায় বাণী বলে, আচ্ছা তাহলে মামামকে এখন ঘুম পাড়িয়ে দেওয়া হোক। তখনই অনিরুদ্ধ বলে, আপনাকে চিন্তা করতে হবে না বাণী, আমি থাকতে প্রিন্সেসের কিছুই হবে না, প্রিন্সেসের সব দায়িত্ব আমি যেহেতু নিচ্ছি, আপনার কোনো চিন্তা করার কারণ নেই। তখনই দেখা যায় তানিয়া ঘুমিয়ে যায়। আর এরপরে বাণী বলে অনিরুদ্ধকে যে, আমি আপনাকে একটা কথা বলে রাখি মিস্টার চ্যাটার্জি, কারণ এ কথাটি আপনার জানার উচিত আছে। তখনই অনিরুদ্ধ বলে, কী বলতে চাচ্ছেন বাণী আপনি। তখনই বাণী বলে, দেখুন আপনি আমার মেয়ের বাবা হয়েছেন, কিন্তু আমাকে কোনোদিন স্ত্রী হিসেবে পাবেন না, আর কখনো আমাকে স্বামীর অধিকার দেখাতে আসবেন না, স্বামীর কোনো কিছুই করতে পারবে না। তখনই অনিরুদ্ধ বলে, এজন্য আপনার চিন্তা হচ্ছে, আপনি কিছু চিন্তা করবেন না, আমি এদিকে খুব খেয়াল রাখবো, আমি কখনো আপনার বিরুদ্ধে যাব না। তখনই বাণী বলে, হ্যাঁ আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না, কারণ আপনি আমার বাবার খুনি, আপনি আমার বাবাকে মেরেছেন, এটা জানার পরেও আমি আপনার সঙ্গে থাকছি, তারপরেও আপনি আর কিছু আমার কাছ থেকে আশা করবেন না। তখনই অনিরুদ্ধ বলে, বাণী আপনি সত্যিটা আজকে জানুন, আমি এতদিন কাউকেই কিছু বলিনি, কারণ সেদিন অ্যাক্সিডেন্টটা আমি করিনি, আমরা 4 বন্ধু যখন বিদেশ থেকে দেশে ফিরি তখন আমরা একসঙ্গে ঘুরতে গিয়েছিলাম ওখানে, আর ওখান থেকে ওরা নেশা করে গাড়ি চালাচ্ছিল, আমি ওকে নিষেধ করেছিলাম যে নেশা করে যেন সে গাড়ি না চালায়, কিন্তু আমার বন্ধু কিছুতেই শুনেছিল না, সে বলেছিল আমার কোনো সমস্যা হবে না, অভ্যাস আছে। এরপরেই দেখা যায় যে ওই আমার বন্ধুর গাড়ির সঙ্গেই আপনার বাবার ধাক্কা লেগে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, কিন্তু সেই সময় আমি ওখান দিয়ে যাওয়ার পথে দেখে গাড়ি থেকে নেমে আপনার বাবার কাছে গিয়েছিলাম, এজন্যই সবাই আমাকেই দোষ দিছে। তখনই বাণী মনে করতে থাকে যে সেই সময় কি হয়েছিল,
আসলেই অনিরুদ্ধই তখন বাণীর বাবার কাছে ছিল। বাণীর বাবা যখন মারা যায় তখন অনিরুদ্ধই সেখানে ছিল। অনিরুদ্ধই সব কিছু করেছে। এরপরে দেখা যায় বাণী বলে, আমি এটা মানতে পারছি না, কারণ আমি নিজের চোখে যেদিন ওই দিন সব কিছু দেখেছি, তারপরে আপনি এ কথা বলছেন। আপনি এরকমটা বলতে পারেন না, আপনি সব কিছু মিথ্যা কথা বলছেন অনিরুদ্ধবাবু। তখনই অনিরুদ্ধ বলে, আমি কোনো কথা মিথ্যা কথা বলছি না বাণী। আপনি বিশ্বাস করলে করুন, না করলে কিচ্ছু করার নেই, কারণ আমি প্রমাণ করে দেখাতে চাই না। যদি প্রমাণ করার হতো তাহলে আমি সেই সময়ে প্রমাণ করে দিতাম, কারণ আমি চাই না এই সব কিছু নিয়ে এখন আবার জলঘোলা হোক, কারণ এতে আমার বন্ধুর লাইফটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি কিছুই করতে চাই না, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমি এসব কাজ করিনি। তখনই দেখা যায় বাণী বলে, এখন আপনি মিথ্যা কথা বলছেন, অপরাধ করে অপরাধ ঢাকার জন্য আপনি আপনার বন্ধুর দোষ দিচ্ছেন। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে, আমি কাউকেই দোষারোপ করছি না, যেটা সত্য সেটাই বলছি। আপনি যদি আমাকে দোষার দিয়ে ভালো থাকতে চান তাহলে ভালো থাকুন, আমি আর কিছু করার নেই। এরপরে দেখা যায় বাণী মনে মনে বলে, আমাকে অনিরুদ্ধবাবু সেই বন্ধুর সঙ্গে দেখা করতে যেতে হবে, আর তার কাছ থেকে এই সত্যটা জানতে হবে। কেন জানি মনে হচ্ছে যে অনিরুদ্ধবাবু হয়তো সত্যি কথা বলছে, সে তো আমাকে কিছু বলবে না, আমাকে খুঁজে বের করতে হবে সব আসল সত্যটা। এজন্য আমাকে অনিরুদ্ধবাবু সেই বন্ধুর বাড়িতে যেতে হবে। তখন বাণী জিজ্ঞাসা করতে করতে অনিরুদ্ধ সেই বন্ধুর বাড়িতে পৌঁছে যায়, আর তার বাবাকে জিজ্ঞাসা করলে তার ছেলের কথা সে বলে না। আর যখনই অ্যাক্সিডেন্টের কথা বলে বাণী, তখনই তার বাবা বলে যে আমার ছেলে কোনো অ্যাক্সিডেন্ট করেনি, এই সব অ্যাক্সিডেন্ট তো অনিরুদ্ধ করেছিল, সেটা তো অনেক আগে প্রমাণ হয়ে গেছে, কিন্তু আপনি এখন কেন এসেছেন, আপনি এখন কি প্রমাণ করতে চাচ্ছেন? তখনই বাণী বলে, আমি আসল সত্যটা জানতে চাই, আমি আপনার ছেলের সঙ্গে কথা বলতে চাই। তখনই লোকটি বলে, সে এখন আর এই দেশে নেই, সে বিদেশে চলে গেছে, তাই কোনো কথা বলতে পারবেন না। এরপরেই দেখা যায় বাণী মনে মনে বলে, ওনারা হয়তো সত্য কথা বলছে না অনিরুদ্ধবাবু সত্য কথা বলছে, আমাকে যাচাই করে জানতে হবে, কারণ সত্যটা আমি জেনেই ছাড়বো। আমার মনে হয় অনিরুদ্ধবাবু এতটাও খারাপ না। এরপরে অন্যদিকে দেখা যায় সাথী ঘরে অনেক কান্না করতে থাকে। তখনই অনিরুদ্ধ সাথীর কাছে এসে বলে, মা আমি কি ভিতরে আসতে পারি? তখনই সাথী বলে, না আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না, তুই এখান থেকে চলে যা, তুই এখানে কেন এসেছিস? তোকে আমি সহ্য করতে পারছি না, যে ছেলে মায়ের সম্মান নষ্ট করে দেয় তার সঙ্গে সে মা কথা বলতে চায় না, তুই এখান থেকে বের হয়ে যাওনি, আমি তোর সঙ্গে কথা বলতে চাই না। তখনই অনিরুদ্ধ বলে, মা তুমি আমাকে ভুল বুঝছো, তোমার ছেলে কোনো অন্যায় কাজ করেনি, বিশ্বাস করো মা, যা কিছু করেছি আমি সব কিছু ভালোর জন্যই করেছি, ওই মেয়েটার ভালোর জন্য করেছি। তানিয়ার জীবনটা নষ্ট হয়ে যেত আমি যদি এই কাজটা না করতাম। তখনই এই সাথী বলে, তুই ওই মেয়েটার কথা ভাবলি, মায়ের কথা তো একবারও ভাবলি না। এই বলে দরজাটা আটকে দেয় সাথী। এরপরে সাথী অনেক কান্না করতে থাকে। ওপার থেকে অনিরুদ্ধ বারবার করে সাথীকে ডাকাডাকি করতে থাকে যে, মা দরজাটা খোলো, মা আমাকে একটা কথা বলার সুযোগ দাও, তুমি জানো না মা, তুমি আমাকে একটা কথা, যদি কেউ না বোঝে তাহলে তো তুমি বোঝো, বলো তুমি আমার মা, তুমি তো জানো তোমার অনি কোনো খারাপ কাজ করতে পারে না, কখনোই সে খারাপ কিছু করতে পারে না। এরপর অনিরুদ্ধ চলে যায়। তখনই সাথী অনি অনি বলে চিৎকার করতে করতে এগিয়ে আসে আর সিঁড়ির কাছে চলে আসে। তখনই দেখা যায় যে চিৎকার করতে থাকে সাথী, আর একটু হলেই সাথী নিচে পড়ে যায়, কিন্তু আস্তে আস্তে সিঁড়ির একেবারে কাছে চলে আসে। এদিকে সাথী অনি বলে চিৎকার করতে থাকে, কিন্তু অনিরুদ্ধ তবুও আসে না। তখনই দেখা যায় যে বাণী ওখান দিয়ে যাওয়ার পথে বাণীর চোখ পড়ে যায় সাথীর দিকে। তখন বাণী ছুটে আসে সাথীর কাছে আর বলে, সাথী মাসিমণি তোমার কি হয়েছে? কিছু হতে পারে না, আমি আছি, তুমি চিন্তা করো না সাথী মাসিমণি। তখনই দেখা যায় যে সাথী চিৎকার করে বলে, আমাকে বাঁচাও, আমি আর পাচ্ছি না, আমাকে বাঁচাও, আমি পড়ে গিয়ে যাবো। এরপরে দেখা যায় যে বাণী বলে, কিচ্ছু হবে না, আমি তো আছি, আমি যে করেই হোক তোমাকে বাঁচিয়ে নেব, তোমাকে কিচ্ছু হতে দেবো না আমি, তুমি একটু শক্ত করে বসো, আমি সব কিছু ঠিক করে দেবো। এরপরে দেখা যায় বাণী সাথীকে ধাক্কা দিয়ে আস্তে আস্তে উপরে ওঠানোর চেষ্টা করে আর বলে, চিন্তা করবেন না মাসিমণি, আমি আছি, আমি সব কিছু ঠিক করে ফেলবো, আপনি শক্ত করে একটু ধরে ফেলুন। তখনই আস্তে আস্তে বাণী সাথীকে উপরের দিকে তুলতে থাকে, আর তখনই সাথীর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখনই বাণী বলে, সাথী মাসিমণি তোমার কি হয়েছে, আমাকে বলো কোথায় কষ্ট হচ্ছে? কিন্তু কিছুতেই সাথী কথা বলতে পারছিল না, সাথীর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তখনই দেখা যায় যে এটা দেখে বাণী খুব ভয় পেয়ে অনিরুদ্ধকে ফোন করে বলে, একটু এখানে আসতে পারবেন, আপনার মায়ের অবস্থা অনেক খারাপ। কথাটা বলে ফোনটা রেখে তখনই বাণী বলে, কি হয়েছে সাথী মাসিমণি, তোমার কোথায় সমস্যা হচ্ছে আমাকে একবার বলো, আমি তোমার জন্য সব কিছু করে দিচ্ছি। এরপর এই সাথী কোনো কথাই বলে না বাণীর সঙ্গে। তখনই বাণী সাথীর জন্য ওষুধ নিয়ে আসে আর বলে, তুমি এটা নিয়ে নাও, তাহলে হয়তো তোমার ভালো লাগবে। তখনই সাথী
ওটা নিয়ে সাথীর অনেকটা ভালো লাগে। তখনই অনিরুদ্ধ চলে আসে আর বলে, মা কি হয়েছে তোমার? তোমার কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো। এরপরে দেখা যায় অনিরুদ্ধ সাথীর হাতটা ধরে তার শরীরের সব কিছু বোঝার চেষ্টা করে। তখনই দেখা যায় যে সাথীর প্রেশারটা একেবারেই লো, আর সাথীর কিচ্ছু। এরপরেই দেখা যায় অনিরুদ্ধ বলে, মা তুমি এতটা চিন্তা করছো কেন? নিজেকে একটু ভরসা করো মা, তুমি আমার জন্য নিজেকে এভাবে অসুস্থ করে ফেলো না, কারণ আমি জানি তুমি খাবার খাওনি, কাল থেকে কিচ্ছু খাওনি। কেন মা এতটা নিজেকে কষ্ট দিচ্ছ কেন? এতটা কষ্ট দিও না মা, তাহলে ভালো হবে না। তুমি তো জানো তুমি অসুস্থ, তারপরে তুমি এভাবে সবাইকে কষ্ট দিচ্ছ কেন? তুমি নিজেকেও কষ্ট দিচ্ছ মা, এভাবে কষ্ট পেও না। তখনই সাথী বলে, আমি এখন এইসব বিষয় নিয়ে কথা বলছি না। আমি এই মেয়েটাকে, বাণীকে কখনোই এবারের পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না, এটা আমি আগেই বলে দিচ্ছি। কিন্তু একটা কথা আজকে বলছি, যে আজকে তোমাদের কাল রাত, তাই তোমরা এই রাতটা একটু মেনে চলো। মায়ের কথা এটুকু একটু শুনো। তখনই অনিরুদ্ধ সাথীর কথা শুনে একটু অবাক হয়ে যায়। তখনই সাথী বলে, অবাক হওয়ার কিছু হয়নি অনিরুদ্ধ, কারণ আমি তোমার মা। তুমি যতই অন্যায় করো না কেন, তোমার ভালোটা দেখার দায়িত্ব আমার। আমি তোমার ভালোটা দেখবো, এই জন্যই আমি কথাটা বললাম। বাণী, আমার কথাটা একটু কান দিয়ে শোনো, কারণ আজকের রাতটা তোমাদের কাল রাত, এই জন্য বড় করে ঘোমটা দিয়ে অনিরুদ্ধর কাছাকাছি থেকো, কিন্তু ও যেন তোমার মুখটা না দেখে। তুমি তো জানো না, তাই তেমন কোনো কথা না, তুমি তো সব কিছু জানো বোঝো, এজন্য তোমাকে বুঝিয়ে দিতে হচ্ছে না। কিন্তু বিয়েটা যেহেতু হয়েছে, সেজন্য নিয়মকানুনগুলো একটু মানার চেষ্টা করো। আমি তো আর কিছু করতে পারবো না, আমি এসব কিছু দেখতেও পারবো না, কথাটা মনে রেখো। আর রাতেও যেন ঘুমটাটা টেনে দিয়েই ঘুমিয়ে থেকো, কিছুতেই যেন আমার ছেলে তোমার মুখটা দেখে আর তুমিও আমার ছেলের মুখটা না দেখো। তখনই বাণী বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কথাই শুনবো। তখনই অনিরুদ্ধ বলে, মা তুমি অযথা চিন্তা করছো, মা তুমি এমনটা অচিন্তা করো না। তখনই দেখা যায় যে সাথী বলে, হ্যাঁ আমি চিন্তা করছি, কারণ আমি তোর জন্য চিন্তা করি বাবা। তুই যে কাজটা করলি এটা একদম ঠিক করিসনি। আমি কতটা আশা নিয়ে সব কিছু করেছিলাম যে মৌলি এবাড়ির বউ হবে, কতটা স্বপ্ন দেখেছিলাম, তুই সব কিছু ভেঙে দিলি, আমাকে সবার সামনে ছোট করলি। এটা আমি মানতে পারছি না রে অনিরুদ্ধ, আমি কিছুতেই মানতে পারছি না। বিশ্বাস কর, এমনটা করলি কেন? তুই কিসের জন্য এমনটা করলি? তোকে নিয়ে তো কত স্বপ্ন দেখেছিলাম। তখনই অনিরুদ্ধ বলে, মা যেদিন তুমি জানবে, সব কিছু জানবে, তুমি আমাকে বিশ্বাস করবে আগে। কিন্তু আমি বুঝেছিলাম যে কেউ যদি আমাকে অবিশ্বাস করে, তুমি আমাকে বিশ্বাস করবে, কিন্তু সেটা হলো না। তুমি আগে আমাকে অবিশ্বাস করলে। আমি আর কিছুই বলতে চাই না, তোমার যা মনে হয় তুমি সেটাই করো। তখনই সাথী বলে, হ্যাঁ আমি সব কিছুই আমার ইচ্ছেতেই করছি, কারণ আমি এটা কখনোই মানতে পারবো না। বাণীর সঙ্গে তোমার কখনোই যায় না, সেটা তো তুমি বুঝতে পারছো। তখনই দেখা যায় বাণী চুপ করে থাকে, বাণী কোনো কথা বলে না। এরপরেই সাথী বলে, এখন এখান থেকে তোমরা সবাই চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। অনিরুদ্ধ এখান থেকে চলে যা, আমি তোর সঙ্গে এখন আর কোনো কথা বলতে চাচ্ছি না, একটু একা ছেড়ে দে আমাকে। তখনই অনিরুদ্ধ বলে, আচ্ছা মা, তাহলে তোমার জন্য গরম দুধ আনা হোক। তখনই দেখা যায় যে গরম দুধ নিয়ে আসে বাণী, আর এনে সাথীকে খাবার দিলে সাথী সেটা খায় না, রাগ করে বলে, ওখানেই রেখে যাও। এরপরে বাণী ওখানে রেখে নিচে নেমে আসে, আর বাণীর ঘুমটাটা দেখে তা নিয়ে খুব হাসতে থাকে আর বলতে থাকে, মা তুমি এত বড় ঘুমটা দিয়ে আছো কেন? কি হয়েছে তোমার?